আচ্ছা, প্রথমে আয়োজক পরের পৃষ্ঠাকে ধন্যবাদ এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং যে উদ্দেশ্য এখানে বলা হলো সেই উদ্দেশ্য নিয়ে মফস্বলের একটা শহরে একটা নতুন প্রস্তাব আপনারা রাখছেন, সেইটা বিশেষভাবে ধন্যবাদার্য। সেটার জন্যও আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা প্রকাশ করছি। দ্বিতীয়ত, আজকে যেরকম একটা আলোচনা পরিসর এখানে তৈরি হয়েছে, এটার জন্য এইভাবে ঠিক আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে আমার প্রণম্য অভিভাবকরা বসে আছেন, তাদের সামনে আমি কিছু বলতে হবে, এটা ভাবলে একদিকে তো টেনশন হচ্ছে, আর একদিকে কি বলবো সেটা ভাবছি। আর অন্যদিকে আমার অগণিত বন্ধু বান্ধব এবং দাদারা আছেন যারা সাধারণত আমার ছাত্র জীবন থেকে প্রচুর শুভেচ্ছা শুভকামনা আমার জন্য রেখেছেন, যার জন্যে আমাদের বোঝাপড়া সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এবং আজকের এই পরিস্থিতিতে আমি এসে দাঁড়াতে পেরেছি। আমি খুব বেশি কথা না বাড়িয়ে একটু আলগাভাবেই ভেবে এসেছিলাম যে এটা যেহেতু বই সংক্রান্ত আলোচনা এবং আপনাদের যে উদ্দেশ্যে এই আলোচনা রাখা হচ্ছে, প্রস্তাবিত হচ্ছে, সেটা আমার মনে হয়েছিল একটু একটা বইকে কেন্দ্র করে কলকাতা শহরে এবং আধুনিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের আলোচনা এখন খুব উঠেছে, যে বইকে কেন্দ্র করে আলোচনা। তাতে সুবিধা হচ্ছে এটা ঠিক ফর্মাল লেকচারের মতো নয়, আবার এতে আলোচনার যে পরিসর সেই পরিসরটাও একটু আলাদা থাকে বলে একটা আদান প্রদানের ব্যাপারও এর সঙ্গে থাকে। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার কিছু বোঝাপড়া যা পার্টিশন বিষয়ক, যেটার সঙ্গে এই বই জড়িত, সেটা আপনাদের সামনে রাখার চেষ্টা করব একটু খোলা মনে, এবং কোনো একদেশদর্শী উপস্থাপনা আমি করতে চাই না, ফরমাল তো একদমই নয়। ফলে প্রথমে যেটা দিয়ে আমি কথা শুরু করতে চাই সেটা হলো এই যে এইরকম একটা উদ্যোগে প্রথম বাংলা বই হিসাবে আপনারা যে জলের উপর পানিকে গ্রহণ করেছেন, প্রস্তাব করেছেন এবং সেইটা আলোচনার জন্য রেখেছেন, এটা কিন্তু এর অনেক অর্থ আছে আর কি, এর মধ্যে অনেক কনোটেটিভ বিষয় একটা। এখন প্রাথমিকভাবে আমি বাংলা আখ্যান এবং পার্টিশন পরবর্তী সময়ে আমাদের আখ্যানের কিরকম বদল ঘটেছে সেই নিয়ে কথাবার্তা শুরু করতে চাইব, কিন্তু সেই সূত্র ধরে আলোচনাটা বাংলা বাদেও অন্যান্য পার্টিশন আখ্যানে এবং তার বোঝাপড়া সংক্রান্ত বিষয় দেশের রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে কিভাবে গতিশীল, সেটার দিকে যাওয়ার আমার সাধ্যমতো চেষ্টা করব। আর একটা বিষয় উল্লেখ করব যে একটা বই বা একটা গ্রন্থ সবসময় আপনাদের কাছে কিছু নতুন ধরনের বার্তা নিয়ে আসে। অনেকদিন পরে এরকম একটা উপন্যাস বাংলায় লেখা হয়েছে, যে উপন্যাসটা আমাদেরকে সত্যি সত্যি দীর্ঘদিনে, প্রায় 70-80 বছরের আমাদের পার্টিশন অতিক্রম করে যাওয়ার পর আমরা এইরকম একটা উপন্যাস পেয়েছি, যে উপন্যাসটাকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা আমার ধারণা হবে। তার একটা বড় কারণ হচ্ছে যে এটা পুরস্কৃত হয়েছে। আমরা পুরস্কৃত বইয়ের প্রতি একটু বেশি প্রলুব্ধ হই, সেটা সর্বার্থে ঠিক নয়, কিন্তু এটাও আবার মানতে হবে যে বই পুরস্কারের মধ্যে সেইটার বিষয়ের আলোচনাকে এগিয়ে দেওয়ার জন্য সেই পুরস্কার সাহায্য করে, স্বয়ং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও করেছে। ফলে জলের উপর পানি উপন্যাসটিকে তার
পেঁয়াজের খোসা ছাড়ানোর আগে যে ভূমিকাটুকু করা, সেটাতে আমি এই ধরনের কিছু কথা বলতে চাই। তা মোটামুটিভাবে পূর্ব পাকিস্তান বা ভারতবর্ষের পূর্ব দিকের পার্টিশনকে কেন্দ্র করে যে কথাগুলো, সেইগুলো কিন্তু তার রেফারেন্স থাকবে ভারতবর্ষের পার্টিশন ন্যারেটিভ বা বিশ্বের যে পার্টিশন ন্যারেটিভ, তার পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে একটা আখ্যানকে বা কিভাবে একটা নভেলকে বা নভেলাইজেশন প্রক্রিয়াকে দেখি। এখন দেখুন, প্রথমে যেটা বলি যে আমরা আমাদের দেশে এই উপমহাদেশের যে বিভাজন, যা 1947 সালে হয়েছে, সেই বিষয়ে আলোচনার পরিসর অনেক দিন ধরে চলছে, এটা আজকের নয়। এবং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের বাস্তবতায় দাঁড়িয়ে, স্বাধীনতার প্রায় 77 বছর 78 বছর পর এই আলোচনার এখনো বাস্তবতা আছে কি নেই, এইটা দিয়ে আমি আলোচনা বা আমার কথা শুরু করতে চাই। মানে এই ঘরে আমরা কম মানুষই আছি যারা ধরুন 47-এর পার্টিশনকে প্রত্যক্ষভাবে দেখেছি, অথচ আমরা রিপিটেটিভলি আমরা এই পার্টিশন নিয়ে আলোচনা করতে বাধ্য হই। আমাদের পরিসরে, আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের অন্যান্য আলোচনার প্রসঙ্গে নাৎসিবাদ, হলোকাস্ট এইসব প্রসঙ্গ এসে পড়ে। কিন্তু এই যে অনেক দূরবর্তী একটা ইতিহাসের ঘটনাকে নিয়ে আজও আমাদের আলোচনা করে যেতে হচ্ছে, সেটা কি আসলে ইতিহাসের আলোচনা? ইতিহাস কি আখ্যানের সঙ্গে হাত ধরাধরি করে চলতে চলতে এমন কোনো পৃথক অভিযাত্রা তৈরি করে যেখানে আখ্যানের নিজস্বতা আর কিছু থাকে না, শুধু ইতিহাস বললেই একটা আখ্যান হয়? আখ্যান কি এমন কোনো জিনিস যা ইতিহাসের পাতা থেকে তুলে আনলেই, বা ধরুন আরো সৎভাবে ইতিহাসকে যদি আমরা লিখি তাহলেই সেটা আখ্যান হয়ে উঠবে? এই প্রশ্নগুলো কিন্তু আপাতভাবে খুব নিরীহ, কিন্তু এই প্রশ্নগুলো আদপেও নিরীহ নয়। মানে একটা পার্টিশন নভেল বা এই জলের উপর পানি যখন আমরা পড়ি, তখন আমাদের নেপথ্যে, আমাদের মানসিকতায় কাজ করে এর থেকে আমরা এমন কিছু কিছু পূর্ব নির্ধারিত প্রত্যাশা আমাদের থাকে যে যা এই নভেলে আছে বলে আমরা ধরে নিই। যেমন ধরুন পার্টিশন এই কথাটা সঙ্গে ভায়োলেন্স শব্দটা ঠিক এইভাবে জড়িত। আমরা ভায়োলেন্সহীন পার্টিশনের কথা কেউ আলোচনাও করি না, কেউ ভাবিও। পার্টিশনের ইতিহাসের একটা ট্র্যাজেক্টরি আছে। পার্টিশনের ইতিহাস লিখতে লিখতে আজকে এমন জায়গায় এসছে যে আমরা যদি বিচার করে দেখি তাহলে দেখবো যে সারা উপমহাদেশের বিগত 100 বছরে এত বেশি বিষয় নিয়ে আর কোনো বিষয়ে কিন্তু বই লেখা হয়নি। কিন্তু তাতেও এর আখ্যান শেষ হচ্ছে না কেন? তাতেও এর ইতিহাসের বইয়ের লেখা শেষ হচ্ছে না কেন? প্রজন্মের পর প্রজন্ম নতুন নতুন দৃষ্টিকোণ থেকে পার্টিশনকে দেখতে চাইছে কেন? যদি তার কোনো বাস্তবতা না থাকে, আমি কি মোগল সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে এখন বই পড়ছি, নতুন বই পাচ্ছি? আমি কি আকবরের শাসন নিয়ে নতুন বই পাচ্ছি না? কিন্তু এই পাবলিক ডিসকোর্সে, জনপরিসরে এটা প্রকারান্তরে প্রমাণ করে যে পার্টিশন আমাদের কথাবার্তা, আমাদের জীবনাচরণের মধ্যে নানা রকম রিটল তৈরি করেছে, অনেক রকম জটিলতা তৈরি করেছে। এবং এই আখ্যান যে যতভাবেই বলুক না কেন, স্ট্রেট জ্যাকেটিং যাকে বলে, একটা খাপের মধ্যে বসানো, সেটা করুক না কেন, আদপেও কিন্তু পার্টিশনের ন্যারেশন এরকম হতে পারে না। পার্টিশনের ন্যারেশন অনেক জটিল, অনেক কমপ্লেক্স, এবং যে কোনো গবেষণা, যে কোনো আখ্যান আর একটা নতুন জটিলতার জন্ম। এখানে এমন কোনো কথা বলা যায়নি, এতদিন পর্যন্ত বলা যায়নি, যাকে নির্দ্বন্দ্ব বা নিঃসংশয়ভাবে আমি আজকে ঘোষণা করতে পারি যে এই বলা হয়েছে, এই হয়েছে, সুতরাং এইটাই ঠিক পথ। যে হাজার হাজার বই পার্টিশন নিয়ে লেখা হয়েছে, যা দিয়ে নতুন পার্টিশন হিস্টোরিওগ্রাফি তৈরি হয়ে গেছে। প্রথম 48, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক জুড়ে এত এত বই এরা যে হিস্টোরিওগ্রাফি তৈরি করেছে, তাতে কিন্তু কোনো কথায় নিঃসংশয়ভাবে সত্য এই অভিধায় কেউ বিচার করাটা ঠিক হবে না।
এইটা বিচার করা হয় কখন? যখন আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের পাঠ পরিসরে কোনো একটা নির্দিষ্ট বক্তব্যকে নিয়ে জোর দিয়ে চাপানোর চেষ্টা হয়, তখনই আমরা বুঝি যে এই কথাটাকেই একমাত্র সত্য হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু আদপে হলোকস্টের সময়ও হয়েছে, আয়ারল্যান্ডে হয়েছে, যদি আপনারা কাম্পুচিয়ায় পলপটের কাহিনীর পরিপ্রেক্ষিতে দেখেন, যদি আপনারা বলকান মাইগ্রেশনের ক্ষেত্রে দেখেন, যদি আপনারা ল্যাটিন আমেরিকার বর্ডারের ক্ষেত্রে দেখেন, পৃথিবীর বিভিন্ন পার্টিশন তো শুধু আমাদের দেশে হয়েছে এমন নয়, সারা পৃথিবীতে উপনিবেশ যখন চলে গেছে তখন চলে যাওয়ার একটা পথ, একটা 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 পরিকল্পনা হচ্ছে পার্টিশন, যা দিয়ে উপনিবেশের প্রস্থান ঘটেছে। ফলে উপনিবেশের সঙ্গে আধুনিকতার যদি একটা জলবিভাজিকা টানে, তাহলে এই উপনিবেশ পতন, উপনিবেশ থেকে নতুন আধুনিকতার জন্ম হওয়া এবং তার থেকে নেশন স্টেটের যে অগ্রগমন, এর মাঝখানে পার্টিশন রয়েছে সব জায়গায়। কিন্তু এটা কি একটা ফিক্সড ইতিহাস? এটা কি এমন একটা ইতিহাস যেখানে বারবার স্মৃতির উজানে পৌঁছিয়ে সত্য অনুসন্ধানগুলো খুঁজে বের করলেই আমাদের দায় পূরণ হয়ে যাবে? এখানে কি এমন ইতিহাস খুঁজে পাওয়া আদপেও সম্ভব যে আমাদের দেশে যে পার্টিশন হয়েছে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেই পার্টিশন একই রকম ভাবে উপস্থাপনযোগ্য, রাজনৈতিক দল নির্বিশেষে, সামাজিক গোষ্ঠী নির্বিশেষে তার একটাই বয়ান হয়? ধরুন এই কথাটাকে যদি আরেকটু ভেঙে আপনাদের সামনে রাখি, তাহলে প্রথম 50 বছর যদি আপনারা পার্টিশন নিয়ে গবেষণাগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন, আপনারা বারবার খেয়াল করবেন যে পার্টিশনের এই বয়ানগুলোতে, এই গবেষণাগুলোতে বারবার আপনারা লক্ষ্য করবেন যে কে দায়ী এইটা খুঁজে বের করার চেষ্টা করেছেন গবেষকরা। প্রধানত দায়ী কে বা দায় কার ছিল, কি না হলে কি হতো না, কি হয়েছে বলে তার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে, এইভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটা ঘটনা। প্রথম 50 বছরের কথা বলছি, যখন পার্টিশন অ্যাঙ্গেলে, পার্টিশনের গবেষণায় জেন্ডার প্রাধান্য পায়নি, পার্টিশনের গবেষণায় কাস্ট প্রাধান্য পায়নি, পার্টিশনের গোটা গবেষণাটার কেন্দ্রবিন্দুতে ছিল আমাদের একটা আমাদের আর্কাইভাল ডকুমেন্ট, এবং সেই আর্কাইভাল ডকুমেন্টগুলো প্রধানত রাজনৈতিক দলের যে নেতারা যে বক্তব্য রেখেছিলেন এবং ট্রান্সফার অফ পাওয়ারের সময় যে যে ডকুমেন্টেশনগুলো উপনিবেশ আমাদের এখানে ছেড়ে গেছিল, যেগুলো প্রধানত প্রিজার্ভড হয় প্রথম বিশ্বের দেশে। সেই জন্য দেখবেন পার্টিশন চর্চায় কেমব্রিজ ইউনিভার্সিটি স্কুল, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কুল, এগুলো তৈরি হয়েছে। আমরা তো আমাদের দেশে বেরোনো বই নিয়ে গবেষণা আমাদের দৃষ্টিক্ষেত্রের বাইরে ছিল আজ থেকে 30-40 বছর আগে পর্যন্ত। এখন সাধারণ কথাই অক্সফোর্ড ইউনিভার্সিটির বইতে বললে বেশি জোরালো শোনায়। যেমন জয়া চ্যাটার্জির বই ধরুন, বেঙ্গল ডিভাইডেড, একটা অসাধারণ বই, কিন্তু মা ঠাকুমার কাছে গেলেই শুনতে পাবেন বর্ণহিন্দুদের জন্য দেশভাগ হয়েছিল, এর জন্য জয়া চ্যাটার্জির এত তথ্য সাজানোর দরকার। কিন্তু আমরা তো আলটিমেটলি এই তথ্যটাকে জয়া চ্যাটার্জির তথ্য হিসেবেই পড়ি আমাদের গবেষণায়। এইরকম ভাবে এই প্রথম 50 বছরের গবেষণার দিকে আপনাদের তাকাতে বলবো। যখন দেখবেন এই যে ধরনের উপন্যাস, এই উপন্যাস কিন্তু তখনও লেখা হয়েছে, কিন্তু ঐতিহাসিক গবেষণায়, সমাজতত্ত্বের গবেষণায় ন্যারেটিভ গুরুত্বপূর্ণ হচ্ছে না, হচ্ছে আর্কাইভাল ডকুমেন্ট, পুলিশ রিপোর্ট, আইবি রিপোর্ট, নেতাদের কথাবার্তা, হাই পলিটিক্সে কি বলা হয়েছে সেগুলো। এগুলো প্রথম 30-40 বছরের পার্টিশন হিস্টোরিওগ্রাফিতে সবচেয়ে জোরালো ভাবে এসছে, সবাই সেই অনুযায়ী তাদের বক্তব্য প্রতিপন্ন করেছেন। পেন্ডেরাল মুন বলে এক ভদ্রলোক ছিলেন, তার একটা বিখ্যাত বই ছিল ডিভাইড অ্যান্ড কুইট। হ্যাঁ, এই ভদ্রলোকের বইতে অনেক ধরনের তথ্যের, এগুলো কাগজে লেখা আছে, বইতে আছে, আমি সেগুলো উদ্ধৃত করে আজকে ভারাক্রান্ত করবো না বা এগুলো ফলানোরও চেষ্টা করবো না, আমি শুধু ধরতে বলছি আপনাদের। এই তথ্য বা উপাত্তগুলি প্রধানত আর্কাইভ নির্ভর, প্রধানত আর্কাইভ নির্ভর, এবং ঔপনিবেশিক শাসন ছেড়ে যাওয়ার আগে তারা যেভাবে ট্রান্সফার অফ পাওয়ারের পরিকল্পনা গোটা 30-এর দশক ধরে করে, জন স্ট্র্যাচির একটা মতামত, এই বিপান চন্দ্রের একটা
সেকুলারাইজেশন বলে একটা বই আছে, যারা, আমার পুরো নামটা এক্ষুনি মনে পড়ছে না, ওর ভূমিকার অংশটায় খুব ইন্টারেস্টিং কিছু ইন্টারপ্রিটেশন আছে। ওখানে জন স্ট্র্যাচির একটা মন্তব্য আছে, মন্তব্যটা পরবর্তীকালে আবার সুরঞ্জন দাস তার কমিউনালিজম ইন বেঙ্গল বইতে যে ভূমিকা, সেখানেও কোট করেছেন, প্রথম অধ্যায়ে কোট করেছেন, ভূমিকায় নয়। সেইখানে জন স্ট্র্যাচির মন্তব্যটা হচ্ছে এরকম, আমি বহু কোট করছি না, মূল কথাটা হচ্ছে এই যে 30-এর দশক থেকে আমরা যদি দেরি না করতাম ট্রান্সফার অফ পাওয়ারের জন্য, এবং আমাদের ওখানে থাকা এটা কিন্তু দুটো সম্প্রদায়গত বিভাজনের ওপর দাঁড়িয়েই আমরা তখন ওখানে ছিলাম। এই বিভাজন যদি না থাকতো আমরা ওখানে থাকতাম। এই যে তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসছে সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা, বা ধরুন স্বাধীনতা উত্তর পরবর্তীকালে আমাদের উপমহাদেশের বিভাজন সংক্রান্ত যত গবেষণা আছে, সেগুলো মূলত সবই উপমহাদেশের সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা, এবং সেমিনাল কাজগুলো সেইগুলোই যেগুলো ভিত্তিতে লোকে করে পরবর্তীকালে করে। সব জায়গাতে এই উপনিবেশের তথ্যাদি বা উপাত্তকে সামনে রেখেই কিন্তু তাদের বক্তব্যকে সাজানো হয়েছে। আপনারা যদি হাডসনের বই দেখেন 10 খণ্ডের, বা ধরুন পেন্ডেরাল মুনের বইয়ের কথা বললাম, বা ধরুন সেই সময় আরো অনেক এই ধরনের বই আছে, যে বইগুলো, ডেভিড গিলমার্টিনের একটা বই আছে, ইয়ান ট্যালবোর একটা পরবর্তীকালের গবেষণা আছে, এগুলোতে হিস্টোরিওগ্রাফি পুরনো, এই যেগুলো এখন কিন্তু আর কেউ পড়ে না, মানে এখন এগুলো সেমিনারে বলা হয় শুধু যিনি বলেন তার নলেজ প্রতিপন্ন করার জন্য। আজকের দিনে সারা পৃথিবী জুড়ে পার্টিশনের গবেষণা আর আর্কাইভাল ডকুমেন্টের উপর নির্ভর করে হয়। তার কারণ এটা প্রমাণিত, যে কোনো হলোকাস্টের সময় আর্কাইভ সত্যি কথা বলে না, আর যেখানে বলে সেখানে আর্কাইভ তৈরির পেছনেই থাকে সবচেয়ে বড় পলিটিক্স। কেননা কোন তথ্য আর্কাইভড হবে এবং কোন তথ্য আর্কাইভড হবে না, এইখানেই হচ্ছে আর্কাইভের সবচেয়ে বড় সমস্যা। ফলে এই অবধি বুঝে নিয়ে আমরা এই বইয়ের একটা ভূমিকা করতে পারি, যে কেন আমরা ন্যারেটিভ পড়বো পার্টিশন বোঝার জন্য। আমাদের তো ইতিহাস পড়লেই হতো, আমরা তো মধ্যযুগের জন্য কোনো উপন্যাস পড়তে যাই না। কোন ঐতিহাসিক মধ্যযুগের ইতিহাস লেখার আগে মধ্যযুগের কবিতার রেফারেন্স দেন, আধুনিক কালের কথা ছেড়ে দিন, এখন অন্যরকম ভাবে দেখা হচ্ছে মধ্যযুগের ভক্তিকাব্যের মাধ্যমে, সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। কিন্তু সাধারণভাবে আমরা তো যে কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট আর্কাইভ নির্ভর তথ্যের উপরে দাঁড়িয়েই করতে অভ্যস্ত। আমাদের ন্যারেশন পড়ার দরকার হচ্ছে কেন, আখ্যান পড়ার দরকার হচ্ছে কেন? দরকার হচ্ছে এই কারণে যে আমাদের আর্কাইভে যে সত্যি নেই, আখ্যানে সেই সত্যি আছে। আখ্যান কি পুরো সত্যি নির্ভর? না, পৃথিবীতে কোনো উপন্যাস সত্যির উপর নির্ভর করে চলে না, গতিশীল হয় না আখ্যান। কিন্তু কোনো আখ্যান এমন নেই যার মধ্যে ন্যূনতম সত্যিও নেই। আখ্যানকার সত্যির থেকে কিছুটা এগিয়ে বলে। পার্টিশন হচ্ছে সেই রেয়ার হিস্টোরিক ইভেন্ট, হলোকাস্ট হচ্ছে সেই রেয়ার হিস্টোরিক ইভেন্ট, যেখানে পৌঁছানোর জন্য আর্কাইভাল ডকুমেন্ট শেষ কথা বলে না, আমাদের আখ্যানের কাছে পৌঁছতে হয়। আমাদের ইতিহাসকারেরা যখন 90-এর দশকে, এই যে প্রথম দিকে বললাম, এই প্রথম অংশের বক্তব্যটাকে অবশ্য অনেক বড় করা যায়, কিন্তু অপ্রাসঙ্গিক এবং লেন্দি হবে, এই বইয়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে না বলে আমি গেলাম না। তার পরের অংশটা ইম্পর্টেন্ট। যখন ধরুন এই যে উর্বশী পুটালিয়া, ঋতু মেনন, কমলা ভাসিন, এরা যখন জেন্ডারের কোয়েশ্চেনকে পিচ করলেন এই পার্টিশনের অ্যাঙ্গেল, তারা কি বললেন? আদার সাইড অফ সাইলেন্সে বা বর্ডার অ্যান্ড বাউন্ডারিজ বইতে, এগুলো খুব সেমিনাল বই। কিন্তু খেয়াল রাখবেন, প্রথম এই বইগুলো কিন্তু আর্কাইভাল ডকুমেন্টের উপর দাঁড়িয়ে লেখা নয়। অলোক ভাল্লার পার্টিশন ডায়ালগ, স্টোরিজ অ্যাবাউট দি পার্টিশন, এই যে বইগুলো, এইগুলো পার্টিশনের উপরে লেখা আখ্যান, সত্যির উপরে লেখা আখ্যান। কিন্তু তারা মুশিরুল হাসানের ইন্ডিয়া পার্টিশন দ্য আদার ফেস অফ ফ্রিডম, দুটো পার্টে, যেখানে মুশিরুল হাসান প্রতিপন্ন করলেন যে আর্কাইভাল ডকুমেন্ট নয়, ওই সময়কার আখ্যান দেখো, ছোট ছোট লেখা দেখো, অ্যানেকডোটস দেখো,
যেখানে তুমি ওইখানে মানুষের ওই সময়ে বেঁচে থাকা দুঃখ কষ্ট প্রেম ভালোবাসা সম্প্রীতির উপাদান পাবে। সাহিত্যে চিরকালই সম্প্রীতির উপাদান আছে। কোনো সময় সেই সাহিত্য মহৎ তাৎপর্য নিয়ে আমাদের সামনে আসে, কোনো সময় আসে না। পার্টিশন হলোকস্ট হচ্ছে সেই ইতিহাসের মোমেন্টগুলো যে মোমেন্টে আখ্যান আমাদের সামনে একটা মহৎই তাৎপর্য বয়ে আনে, যে জন্য আমাদের আখ্যানের কাছে ফিরে যেতে। এবার আমি দ্বিতীয় অংশে আসি। দেখুন, এই কমলাভাসিন ঋতুমানন্দের যে বক্তব্য, এরা কি বললেন? এরা বললেন যে আমরা যে এই যে পার্টিশন কি গল্প শুনছি লোকজনের কাছে, কেউ ভাবিনি। খুব সহজেই আমরা তার আগের 50 বছরের লেখায় মানুষের দুঃখ কষ্ট তাদেরকে ইতিহাসের বইতে লেখা হচ্ছিল। অমুকে আমাকে এই বলেছে, এখানে দাঙ্গা হলো, বাড়িতে আগুন লাগিয়ে দিল, একটার পর একটা দাঙ্গা চলতে লাগলো। আমি ভায়োলেন্সের প্রসঙ্গে অবশ্য পৃথকভাবে পরে বলছি। এই বইয়ের সঙ্গে নেগেটিভলি রিলেটেড, যে কেন এই বইটা এত গুরুত্বপূর্ণ, এর একটা নেগেটিভ দিকও আছে, সেটা প্রসঙ্গে পরে আসছে। ভুটালিয়া এবং ভাসিনরা দেখালেন যে দেখো, এই প্রশ্নটা তুমি পুরুষকে করেছিলে বলে তুমি ওরকম উত্তর পেয়েছিলে, তুমি তো এই প্রশ্নগুলো কোনো নারীকে করনি। সত্যিই দেখা গেল যখন মহিলাদের কাছে ইন্টারভিউ 70 80 মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, মনে রাখবেন এই বইগুলো লেখা হচ্ছে সব 90s এর কাছাকাছি। আর বাই দ্য ওয়ে, তার সঙ্গে সমান্তরালে আরেকটা কথাও ভাবুন, পার্টিশনের চর্চাটা কিন্তু ন্যাশনালিজমের চর্চার সঙ্গে যুক্ত। ফলে এটার না একটা ঢেউ আছে। 47-এ পার্টিশন হয়েছে, 50 বছরে দেখবেন প্রচুর পার্টিশন নিয়ে গবেষণা হচ্ছে। পার্টিশন একটা বাজার তৈরি করেছে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান স্টাডিজ ডিপার্টমেন্টগুলো প্রচুর গবেষণা ছাপিয়েছে, প্রচুর ফান্ডিং করেছে সেই প্রজেক্টগুলোতে। সেই বইগুলো সব বেরিয়েছে 90-এর দশক থেকে 2004-5-এর মধ্যে। গিল মার্টিনের বই, ইয়ান ট্যালবোর বই, জয়া চ্যাটার্জির বই, সুরঞ্জন বাবুর প্রথম বইটা, তারপরে এই যে আরেকজনের নাম আমি বলে গেলাম, এই যে বইগুলো, এইগুলো প্রথম পর্বে বেরিয়েছিল। এই সময়ে আপনারা দেখবেন যে 50 বছর চলছে। এখন কি চলছে? আবার দেখুন 75 বছর। 5 সালে যে বিভাজনের স্মৃতি আমাদের মনের মধ্যে রয়ে গেছে এই উপমহাদেশে, সেই স্মৃতিটা যেমন রেকার করছে জনমানসে, একবার 5-এ, একবার 47-এ, একবার 71-এ। সুতরাং আমাদের এই স্মৃতি থেকে পরিত্রাণ নেই। আমাদের তো সাধারণভাবে তৃতীয় বিশ্বের নাগরিক এবং প্রধানত গরিব দেশের মানুষ। এখন না হয় আমাদের দেশ বিশ্বে শক্তিশালী বলে ক্লেম করা হচ্ছে, সবচেয়ে বড় অর্থনীতি, সেটা আমি বলতে পারবো না আপনারা সকলে একমত হবেন কিনা, আমরা একমত নই। কিন্তু এই যে প্রসঙ্গগুলো, এই ঢেউয়ের সঙ্গে যুক্ত। একটা সেমিনার সেদিন গেছি, সেমিনারটার নাম দেওয়া হচ্ছে পার্টিশন হরার। আচ্ছা, আজকে 75 বছর পরে আমরা এই ঘরে যারা বসে আছি, তারা পার্টিশনকে হরার দিয়ে চিনবো কেন? আমরা যে হরারের শিকার। এই 90 সাল 95 সালে যে বইগুলো লেখা হচ্ছে, যে গবেষণাগুলো হচ্ছে, যেগুলো আর্কাইভাল ডকুমেন্টের বাইরে চলে আসছে, তারা দেখাচ্ছে এই স্বরগুলো যেগুলো চেনা বলে আমাদের জানা ছিল, সেগুলো এতটা চেনা নয়। এগুলোর মধ্যে সাইলেন্স আছে, এবং সাইলেন্স গুলোকে আপনারা যে এড়িয়ে গিয়েছিলেন, এই এড়ানো উচিত নয়। এগুলোকে রিড করতে হবে খুব সযত্নে, কম্প্যাশনেটলি, অনেক সংবেদনশীলতার সঙ্গে। তারা বলছে যে মহিলাদের কাছে গিয়ে যখন আপনি ইন্টারভিউ করবেন, কোনো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মোমেন্টে তিনি নীরব থাকছেন। কেন? আমরা এগুলোকে প্রথম 30-40 বছরে ভেবেছিলাম যে ওই সময় তার কিছু কথা নেই, সেই জন্যই সে নীরব আছে। কিন্তু আজকে এটা সব প্রমাণিত। সারা পৃথিবীর পার্টিশনে যত জায়গায় এই ন্যারেটিভগুলো নিয়ে কাজ হয়েছে, সবাই দেখিয়েছেন যে এই মোমেন্টগুলোই সেই ক্রিটিক্যাল মোমেন্ট, যে ক্রিটিক্যাল মোমেন্টে অনেক জটিলতা লুকিয়ে আছে, যেটা একজন মহিলা বলতে পারছে না। বলতে পারছে না মানে কি সেখানে কাহিনী নেই? আছে। যেমন ধরুন, পার্টিশনে কতজন মাইগ্রেটেড হয়েছেন এর হিসেব কেউ দিতে পারবে? মানে কোনো গবেষক দিতে পারবে? যতগুলো বই ওই পাশ্চাত্য বিশ্ববিদ্যালয়ে ছাপ দেওয়া বই পড়বেন, প্রত্যেকটাতে একটা করে হিসেব আছে, এবং প্রত্যেকেরই ওই চ্যাপ্টারের শেষে দেখবেন সে ক্লেম করছে, যদিও এগুলো এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে নেওয়া, আমি এটাকে নিজে কিন্তু সর্বার্থকভাবে সত্যি বলে ধরে নিচ্ছি না।
নাও হতে পারে। একটা গ্রস হিসেব বলে যে 14.5 মিলিয়ন মানুষ এপাশ ওপাশ করেছে। সবাই মাইগ্রেট করা মানুষের এক পক্ষের হিসেব দেয়। মাইগ্রেশন তো আর এক পক্ষে হয়নি, মাইগ্রেশন হচ্ছে দুপক্ষে। এর কিউমুলেটিভ হিসেব কোনো জায়গায় আপনি পাবেন। এগুলো প্রমাণ করে আর্কাইভাল ডকুমেন্টকে নেশন এবং স্টেট তার সুবিধা মতো ব্যবহার করে। ঠিক যেরকম ভাবে আমাদের প্রথম 50 বছর করা হয়েছে দায় অনুসন্ধানের পলিটিক্সকে সামনে আনার জন্য। কেননা আমাদের নেশন স্টেটের অগ্রগতির সঙ্গে এই দায় অনুসন্ধানগুলো জড়িত। আমরা যেভাবে যেভাবে স্টেটকে দায়ী করতে পারবো সেভাবে সেভাবে জনপরিসরে স্টেটের ভূমিকা আরো বেশি শক্তিশালী হবে। সেই জন্য আমাদের পার্টিশন চর্চাটা ছিল আসলে দায় অনুসন্ধানের চর্চা। জেন্ডারের কোয়েশ্চেন প্রথম এটা থেকে বেরিয়ে। শেখর বন্দ্যোপাধ্যায়রা বললেন আর একটা প্রশ্ন, তিনি বললেন কি, তিনি মানে আরো অনেকে বলেছেন যে আপনারা এই যে মাইগ্রেশনের কথা বলছেন এ তো 40 সালে 50 সালে হয়েছে, হয়ে দাঙ্গা হয়েছে, হিন্দুরা সব দেশ ত্যাগ করে এখানে চলে এসেছে। এবং আমাদের যে উপন্যাসগুলো, কথাগুলো, ইতিহাসগুলো আমরা পড়ি এগুলো এত বেশি নাগরিক হিন্দু ডমিনেশন তার মধ্যে আছে যে আমাদের গোটা পার্টিশন ন্যারেটিভটাই হচ্ছে আরবান মিডল ক্লাস হিন্দু ন্যারেটিভ। কোট আনকোট আমার মুখে বসিয়ে নেবেন, মানে আমি এটা অন্য কারোর কথা থেকে দাঁড় করে বলছি না, এটা নাও একমত হতে পারে, তার জন্য তর্ক করতে পারেন, কিন্তু প্রভূত পরিমাণ আখ্যান আপনাকে দেখানো যাবে। যেমন একটা সহজ উদাহরণ দিই, আজকে যদি এই ঘরে কাউকে প্রশ্ন করি যে আপনারা পার্টিশনের নিয়ে একটা ছবি আঁকবেন, তিনি কি ছবি আঁকবেন? তিনি কি রাধার ঘাটে কোনো মানুষ, মাইগ্রেট করা মানুষ এসে নৌকায় এসে ঘর খুঁজছেন তার ছবি আঁকবেন, না শিয়ালদা স্টেশনের ছবি? নিশ্চয়ই শিয়ালদা স্টেশনের ছবি আঁকবেন। সবার মনের মধ্যে গিজগিজ করছে শিয়ালদা স্টেশন, দূর এসে এজেন্টরা চুরিচামারি করছে, রাস্তায় রাস্তায় ফ্যান দাও বলে লোকে ভিক্ষে করছে, কাজ নেই, প্রচুর মানুষ এসে পড়েছে, অ্যাকোমোডেট করা যাচ্ছে না, ভেঙে পড়ছে ব্যবস্থা, লরিতে করে লট লট মানুষকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, স্টেটের অ্যাট্রসিটি বাড়ছে, এই নিয়ে পার্টিশন ন্যারেটিভ। কিন্তু আপনাদের কি মনে হয় যত মানুষ এসেছিল সব কলকাতা গেছিল? এই যে সাজিয়ে দেওয়া হলো, বা যত মানুষ এখান থেকে গেছিল সবাই ঢাকায় গেছিল, তা তো নয়। এইভাবে পার্টিশনের ন্যারেটিভকে ইতিহাস তৈরি করে এমন ভাবে যাতে করে বাকি অনেক স্বর বাদ পড়ে যায়। নিম্ন বর্গের কাস্টের কোয়েশ্চেন পিচ হলো কিন্তু এখানে। তারা বলল কি যে 47-এর অনেক পরে মাইগ্রেট করেছিল যারা শিডিউল কাস্ট রিফিউজি, এবং আমাদের যে মেইন স্ট্রিম হিন্দু ন্যারেটিভ পার্টিশনের, যাকে আমরা ছেড়ে আসা গ্রাম, দীপেশ চক্রবর্তী যেটা নিয়ে লিখলেন রিমেম্বার্ড ভিলেজ ইপিডাব্লিউতে, আপনারা বিখ্যাত প্রবন্ধ পড়ে দেখতে পারেন। তো ছেড়ে আসা গ্রাম বইটার উপর একটা ক্রিটিক। ছেড়ে আসা গ্রাম বইটা আবার কি? বইটা হচ্ছে 50-55 সালে অমৃতবাজার পত্রিকায় বেরোনো ধারাবাহিকভাবে একজন করে মানুষ সে এসে তার পুরনো গ্রাম সম্পর্কে লিখছে। পরে ওই বইটা 75 সালে প্রকাশিত হয়েছিল ছেড়ে আসা গ্রাম নিয়ে, সেইটা নিয়ে 92 সালে লিখেছিলেন দীপেশ চক্রবর্তী তার রিমেম্বার্ড ভিলেজ প্রবন্ধ। সেটা একদম গোটা বইটা ম করছে যেন আর গোটা মাইগ্রেশনে আর কোনো কম্পোনেন্টই নেই, যেন কোনো মহিলা ইস্যু নেই, যেন কোনো রিজার্ভ শিডিউল কাস্ট মাইগ্রেশনের বক্তব্য নেই। গোটা মাইগ্রেশনটা হচ্ছে একটা হিন্দুর ওপর মুসলিমের অ্যাট্রসিটি, এবং সেটার ফলে সেই হিন্দুরা এসে আরেকটা জায়গায় আশ্রয় নিচ্ছে। এটা হয়। এবার এখানে মজা কি, এটা কি হয়নি? হ্যাঁ হয়েছে। কিন্তু আমি বলতে চাইছি যে এই যে বিভিন্ন শেড পার্টিশনের, এই শেডগুলো কিন্তু আমাদের আখ্যানের মধ্যে না এলে আমরা ধরতে পারতাম। আমাদের প্রথম পর্বের যে ইতিহাস পার্টিশনের তা কিন্তু এই কথাগুলোকে ধরায় না। শিডিউল কাস্ট রিফিউজিদের ক্ষেত্রে তারা মাইগ্রেট করছে অনেক পরে, তাদের মাইগ্রেশনের সঙ্গে এই ন্যারেটিভগুলো মিলবে না। তাদের মাইগ্রেশনের কথা কি ইতিহাস আছে আমাদের? কেন আমাদের মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ঠাকুর, মিত্র, মজুমদার এদের কাহিনীতে ভর্তি? কেন এই অংশের মানুষের ন্যারেটিভ নেই আমাদের কাহিনীতে?
বাংলা সাহিত্যের সমস্যা হচ্ছে বাংলা সাহিত্যের ঐতিহ্য, বাংলা সাহিত্যের দীর্ঘদিনের যে সমৃদ্ধ ভাবনা, এইটা নিয়ে একটা বিতর্ক উপস্থাপন করা হয়, যেটা এই বইয়ের প্রসঙ্গ সূত্রে আসতে পারে, যে বাংলা সাহিত্য পার্টিশনের মতো এরকম একটা ভয়াবহ ট্র্যাজিক ঘটনাকে ঠিকঠাক অ্যাড্রেস করতে পারে। সে কারণে আপনারা বাংলায় পার্টিশন নভেল পাবেন না। এই কথাটা ঠিকও নয় আবার ভুলও নয়। ঠিক নয় এই কারণে যে এই কথাটা পার্টিশন ন্যারেটিভ যে বাংলায় নেই এইটা বলা যায় না। এটা নিয়ে একটা তর্ক হয়েছিল, এই তর্কতে দেবেশবাবুরা একটা পক্ষে, অন্যান্যরা আর একটা পক্ষে। দেবেশবাবুদের যদি আপনি রক্তমণির হারের ভূমিকা পড়েন তাহলে দেখবেন উনি দেখাচ্ছেন যে কিভাবে আমাদের বিরাট পুরনো ঐতিহ্যের কাহিনী, যা একটা পুরাণের কথা বলে, পুরাণের সঙ্গে ইতিহাস এবং সাহিত্যের যোগকে প্রতিপন্ন করে, সেখানে এই পুরাণের মিথকে কিভাবে পার্টিশন ন্যারেটিভ ভাঙছে। ফলে কেন্দ্রীয়ভাবে কোনো নভেলে পার্টিশন থাকাকেই আমরা যে পার্টিশন নভেল বলে ধরবো, এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। এই ধারণা সেখানেই আছে যেখানে ওই নাগরিক আপার মিডল ক্লাস হিন্দু শহুরে ন্যারেটিভ আছে, যেমন অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে। এটা এমন একটা ট্রেন্ড সেটার এই গোটা পার্টিশন ন্যারেটিভে। আমরা পার্টিশনের প্রথম উপন্যাস হিসাবে এটা জানি। আচ্ছা, স্বাধীনতার স্বাদ বলে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস লিখেছে, আমরা কেন একে পার্টিশনের নভেল বলি না? আচ্ছা, ভাঙছে শুধু ভাঙছে বলে অমরেন্দ্র ঘোষ একটা অসম্ভব ভালো উপন্যাস লিখেছে, আমরা কেউ পড়ি না, কেউ জানি না। পড়ি না মানে ছাপা হয় না। ছাপা হয় না কেন? মানুষ পড়ে না, পড়া হলেই ছাপা হতো। যেমন ধরুন, যে হিন্দু মানুষ বাংলাদেশে অত্যাচারের পর রয়ে গেছে, তার কাহিনী কি আপনি পার্টিশনের একখানে পান? এই প্রশ্ন আপনারা জানবেন, জাভেদ আলম একজন খুব বড় মার্কসিস্ট ফিলোসফার বলবো না, একজন ক্রিটিক, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত একজন অ্যাক্টিভিস্ট। তার সাথে সুরেশ শর্মার একটা ডায়ালগ আছে, সেমিনারে বেরিয়েছিল 461 বা 71 এরকম একটা নাম্বার, আমার লিখে আনিনি বলে মনে পড়ছে না। আলোচনাটা খুব ইন্টারেস্টিং। আলোচনাটা হচ্ছে এরকম যে আমরা যদি ধারাবাহিকভাবে পার্টিশনের আলোচনাকে মনে করতে চাই, রিমেম্বার করতে চাই, তাহলে কি আমাদের মনে আসে? বইতে আমরা যাই পড়ি না, পার্টিশন বলতে বই তো আর সবাই পড়ে না, কিন্তু পার্টিশনের এফেক্ট নিয়ে রাস্তাঘাটে যাকেই যাবেন সে দেশভাগ নয় পার্টিশন শব্দটাই ব্যবহার করবে। ওই শব্দটা ইংরেজি শব্দ তার কাছে নয়, ওর গায়ে এমনভাবে এমন কিছু কিছু বিষয় জড়িত হয়ে আছে, সে ওটাকে নিজের শব্দ করে নিয়েছে। যেমন টেবিলকে করে নিয়েছি, চেয়ারকে করে নিয়েছি, শার্টকে করে নিয়েছি, এরকম। জাভেদ আলম বলছে যে এই গোটা বিতর্কটাকে যদি আপনি সাম আপ করেন তাহলে দেখবেন তাতে দুটো মূল দিক আছে। একটা দিক হচ্ছে যে আমাদের তো বহুভাষিক বহুস্তরিক একটা রাষ্ট্র কাঠামোর দেশ, সেখানে নেশন এবং ভায়োলেন্সের সম্পর্ক কি, এবং এই ভায়োলেন্স কিভাবে হয়েছিল তার ইতিহাস আমাদের পার্টিশন ইতিহাসে আজকে বলা হবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে ভায়োলেন্সকে মনে করব কেন? ভায়োলেন্স বাদে কি পার্টিশনের কোনো হিস্ট্রি নেই? ভায়োলেন্স প্রসঙ্গ ধরে যদি আরেকটু নাড়াচাড়া করা যায় বিষয়টাকে, আমি কোনো বাম বা দক্ষিণপন্থী কোনো আর্গুমেন্টের মধ্যে যাচ্ছি না, আমি সহজ সাধারণভাবে বলার চেষ্টা করছি। আমরা সাধারণত ভায়োলেন্স আজকের দিনে স্টেট স্পন্সার্ড ভায়োলেন্সকেই ভায়োলেন্স বুঝি। জাভেদ আলম বলছেন যে আমাদের এই যে নর্মালসি, প্রতিদিনের এই যে নর্মালসি, সমাজের তো একটা নিজস্ব নর্মালসি আছে, স্বাভাবিকতা আছে। আমরা বারবার যদি একই রকম হতো, অর্থাৎ ভায়োলেন্স কত রকম, ধরুন 47 সালে বা ধরুন ছেড়ে দিন, ধরুন জার্মানিতে যখন হিটলার এথনিক ক্লিনজিং করছেন, এটা তো একটা ভায়োলেন্স। স্টেট অন্য জাতির মানুষকে ইভ্যাকুয়েট করে দেবে, এই জাতির মানুষ পৃথিবীতে থাকবে না। এটা তো কোনো একটা মানুষ করছে না, এটা একটা রাষ্ট্র শক্তি করছে, এটা এক ধরনের ভায়োলেন্স।
আচ্ছা 92 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন কি হলো? তখন কি কোনো রাষ্ট্র গিয়ে মসজিদ ভাঙলো? না, ভাঙেনি। ভেঙেছে একদল কর সেবক, তারা একটা মসজিদ, সে তার দাবি ইত্যাদি ওসব প্রশ্নে আমি যাচ্ছি না। সেখানে স্টেট কি করলো? স্টেট পাশে দাঁড়িয়ে একটা জায়গায় হিটলারের নাৎসিবাদের সময়ের পরিস্থিতি যদি ভাবেন বা হলোকাস্টের পরিস্থিতি যদি ভাবেন, সেখানে সক্রিয়ভাবে পার্টিসিপেট করছে স্টেট, আর একটা জায়গায় সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দুটোই কিন্তু ভায়োলেন্স। আর এক ধরনের ভায়োলেন্স আছে যেখানে স্টেট জড়িতই নয়, যার খবর আপনি এই দাঙ্গাবাজদের ইতিহাস, যা দিয়ে আমরা পাকিস্তানকে চিনি, তার গল্প যখন শুনতে চান বা শুনতে যান, তখন বয়স্করা বলে আমাদের গ্রামে আগুন লাগিয়ে দিল। যেই প্রশ্ন করবেন আগুনটা কে লাগিয়েছিল, আমি শুনেছি। আপনার কি কেউ মারা গিয়েছিল? না, আমার মারা যায়নি, আমি শুনেছি। এখন আগুন কি লাগেনি? হ্যাঁ লেগেছে। কেউ কি মারা যায়নি? হ্যাঁ মারা গেছে, সবই গেছে। কিন্তু সেইটা যে একটা মানে মাল্টিপ্লাইড হচ্ছে, এক হচ্ছে এবং সেটা 100 গুণ মাল্টিপ্লাইড হচ্ছে, এইটাতে কিন্তু প্রত্যক্ষভাবে স্টেটের ভূমিকা নেই। এখন পার্টিশন ভায়োলেন্সের ভূমিকা পার্টিশন চর্চায় তাহলে কি রকম আছে? আমাদের ত্রুটি হচ্ছে আমরা ভায়োলেন্সকে এমপ্যাথির গ্রাউন্ড থেকে, ভায়োলেন্সকে মানবতার উজ্জীবনের প্রশ্নের দিক থেকে পলিটিক্যাল ডিসকোর্সে আনতে পারি। এটাও কিন্তু দুর্বলতা, এটা বামপন্থী শক্তিদেরও দুর্বলতা। আমরা স্টেট স্পন্সর্ড যে ভায়োলেন্স, সেই ভায়োলেন্সকেই চিহ্নিত করেছি। আচ্ছা, কোন হিস্টোরিক মোমেন্টে দুটো সামাজিক গোষ্ঠী তারা পরস্পরকে মেরে দিচ্ছে কিভাবে, কোন যুক্তি? এর তো কোনো যুক্তি নেই। এটা তো একটা, প্রত্যেক ঐতিহাসিকই বলেছেন এটা হচ্ছে হিস্ট্রির এমন একটা ডট লাইন যেখানে যার এদিকও নেই, যার ওদিকও নেই। এবং আপনারা খেয়াল করবেন ভায়োলেন্সের কোনো ইতিহাস ভারতবর্ষে লেখা হয়। আমরা যে ইতিহাস পড়েছি এটা কিন্তু স্টেটের ইতিহাস। উপনিবেশের হাত ধরে যে ইতিহাস পড়তে, যেমন ধরুন ম্যাকুলের লাইন আর কি, যাকে স্টেট শিক্ষিত করছে, আমাদের আলোয় তোমরা আলোকিত, তোমরা আগে ভাই অসভ্য ছিলে, আমরা তোমাদের এনলাইটেনমেন্ট এনে দিলাম, সেই জন্য তুমি শিখছো, তুমি শিক্ষিত হচ্ছ, বারবারিটি বেরিয়ে তুমি শিক্ষিত মানুষের পথে হাঁটো, ভায়োলেন্স ছাড়ো। কোথায় ভায়োলেন্স হচ্ছে? যেখানে স্টেট ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, স্টেট ভেঙে পড়ছে। যদুনাথ সরকারের বই মনে করো, মোগল সাম্রাজ্যের পতনের কারণ। যদুনাথ সরকার স্টেটিস্ট, কি বলছেন? রোমান সাম্রাজ্য পতনের পর ইংরেজ সাম্রাজ্য তৈরি হওয়ার মধ্যে পিরিয়ডটা প্রায় 1000 বছর। আমাদের তো সৌভাগ্য যে আমাদের মধ্যযুগ কেটে যাওয়ার কিছুদিনের মধ্যে ব্রিটিশের মতো শাসক পেয়েছি, যার আলোয় আমরা শিক্ষিত হয়েছি, স্বাধীন হয়েছি, আমাদের ভায়োলেন্স কমে গেছে। আচ্ছা, মধ্যযুগে হাজার হাজার মানুষ মারা গেছে গোষ্ঠীদ্বন্দ্বে, তার ইতিহাস কোন বইতে আছে? আমাদের মান্য ইতিহাস। ইতিহাস কিন্তু একটা আধুনিক ধারণা। ইতিহাসের কিন্তু, ইতিহাস নামেই এরকম 5000 বছরের, ইতিহাস কিন্তু একটা কনসেপ্ট যার সঙ্গে আধুনিকতার সম্পর্ক আছে। ইতিহাস তৈরি হওয়ার একটা ইতিহাস আছে। সুতরাং উপনিবেশের আগের ভারতবর্ষ, তাকে কিন্তু আমরা উপনিবেশের চোখ দিয়েই দেখতে অভ্যস্ত হয়েছি। এবার উপনিবেশ বিমোচনের পথে আমরা যখন গেছি, তখন আবার উপনিবেশের আগের ভারতবর্ষে যা ছিল সব ঠিক বলছে। দুদিকে দুরকম অ্যাভারেশন। বেদের সময়ে সব ঠিক ছিল, যা ছিল, বিজ্ঞানও ছিল নাকি বেদে, বলা হয় না এখন একটা বিশেষ ডিসকোর্সে বলা হয়। দুটো দুরকম অ্যাভারেশন। এই যে 3 নম্বর ভায়োলেশন যেটা বললাম, একটাতে স্টেট অ্যাক্টিভ, একটাতে স্টেট নীরব দর্শক, আর একটাতে স্টেট যুক্তই নয়। আপনি যেভাবেই বোঝান না কেন, পূর্ববঙ্গের গ্রামে যে দাঙ্গা হয়েছিল, ময়মনসিংহে ধরুন শুরু হয়েছিল যে দাঙ্গা, বা ধরুন সুরঞ্জন বাবু বলছেন 1898 সালে টালার যে ওখানে যে শ্রমিকদের দাঙ্গা, যেটা কলকাতায় ঘোষিত হবে প্রথম দাঙ্গা শ্রমিকদের মধ্যে, সেখানে শ্রমিক তার শ্রেণী চৈতন্য বাদ দিয়ে একটা গোষ্ঠী চৈতন্যের দিকে যাচ্ছে। এটা ওনার ইন্টারপ্রিটেশন ওই কমিউনালিজম ইন বেঙ্গল বলতে আস্তে আস্তে বলতে বলতে উনি 30-40 গিয়ে থেমেছিলেন। মতটা কথা হচ্ছে এই যে ভায়োলেন্স গুলো, এই ভায়োলেন্সে কিন্তু সত্যি স্টেট ভূমিকা পালন করেনি।
তাহলে মানুষ মানুষকে মারছে কেন? মানুষের সুকুমার বৃত্তি, মানুষের মানসিক যে সংবদ্ধতা, যে সম্প্রীতির বোধ, এইটা কিন্তু আমি আপনি বলছি বলে আছে নয়, এটা সভ্যতার চাবিকাঠি। এটার উপরেই ইতিহাস তৈরি হয়েছে, সভ্যতা তৈরি হয়েছে। এইটা কোনো নির্দিষ্ট মোমেন্টে, কোনো পয়েন্ট অফ টাইমে এইটা যুক্তিহীন হয়ে পড়ছে কেন? এইখানে পার্টিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যিনি করেছেন তার নাম জ্ঞানেন্দ্র পান্ডে। ওর একটা বই আছে, আপনারা পড়তে পারেন, রিমেম্বারিং পার্টিশন, অসাধারণ বই। উনি বলছেন, অনেক কথা বলছেন, একটু জটিল বইটা এই কারণে যে ওনার প্রতিপাদ্যটাও একটু জটিল। ওনার বক্তব্য হচ্ছে যে এই যে একটা কমিউনিটি তৈরি করছি কাল্পনিকভাবে, যে কমিউনিটিটা পার্টিশন দ্বারা আক্রান্ত, এই কমিউনিটিটা কিন্তু হোমোজিনাস নয়। অর্থাৎ প্রত্যেকটা পার্টিশন লোকের সাথে দাঙ্গা বললেই কমিউনিকেট করতে পারবে না সে পার্টিশন। প্রত্যেকটা লোকের সাথে সম্প্রীতি বললেই সে পার্টিশনের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। এক একজনের এক এক লেয়ারে যোগ পার্টিশনের সঙ্গে। এটা কেন হয়েছে? হয়েছে তার কারণ উপনিবেশের ইতিহাস আমাদের ভায়োলেন্সকে একটা নির্দিষ্ট সময়ের বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখিয়েছে। এর কোনো কন্টিনিউইটি নেই, এর আগে ছিল না, এর পরে হয়নি। আচ্ছা, উপনিবেশের সঙ্গে সঙ্গে সত্যি সত্যিই যদি ভায়োলেন্স কমে যেত, তাহলে পার্টিশনের ভায়োলেন্সের চর্চাকে আমরা বলতে পারতাম ইনক্লুসিভ, আর পরে তো দাঙ্গা হওয়ার কথা নয়। আজকে যে স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স, দাঙ্গা বলবো না শব্দটা, কেন এখন 100টা লোক মারা যাওয়া মধ্যযুগে 1 লক্ষ লোক মারা যাওয়ার সমান। আমি বলবো ভায়োলেন্স, ওটা অনেক কম্পারেটিভলি নরম শব্দ, কেন ওটার অনেক ধরনের মাত্রা আছে, অনেক ধরনের অর্থ আছে, অনেক নোয়ান্সেস আছে। ওই শব্দটা দিয়ে সফটলি অনেক কিছু বোঝানো যায়। মানে কোনো মানুষ, কোনো জাতি, কোনো সম্প্রদায় পরস্পরকে শারীরিকভাবে আক্রমণ না করেও সে একটা ভয়ঙ্কর ভায়োলেন্স তৈরি করতে পারে। এবং আধুনিকতা যত এগিয়েছে, সারা পৃথিবীর ইতিহাসে এই ধরনের ভায়োলেন্স বেড়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পার্টিশনের ভায়োলেন্স কিন্তু স্টেট স্পন্সর্ড সব জায়গায় ছিল না। এই প্রশ্নটাও কিন্তু আমাদের এইখানে এই ধরনের উপন্যাসের আখ্যানের কাছে আমরা ফিরবো কেন? কারণ সে মানবতার চর্চাকে, সুকুমার বৃত্তিগুলোর চর্চাকে এমন স্তরে নিয়ে যায় যে কথা ইতিহাসে লেখা থাকতে পারে না। এখানে বিলু এবং উজমা বলে দুটি মানুষ আছেন যারা অনঙ্গমোহনের ঘটনাক্রমে নাতি। ওটা একদমই দমদমের একটা পাড়ার উদ্বাস্তু কলোনির কাহিনী। এখানেও উপন্যাসটার অনেক সমস্যাও আছে। উপন্যাসটা আমাদের এখন না, ঔপন্যাসিকদের একটা সমস্যা হচ্ছে, এখন বিদেশে প্রজেক্ট নভেল চলছে। প্রজেক্ট নভেল মানে ধরুন ঠিক করলো যে এবার এই নিয়ে উপন্যাস লেখা হবে, তখন কয়েক লক্ষ টাকা স্পন্সর্ড একটা প্রজেক্টে তিনি তাই নিয়ে চর্চা করতে শুরু করলেন। এই অমিতাভ ঘোষের টাইপের নভেল। নভেলগুলো খারাপ বা নভেল, এই প্রশ্ন কিন্তু আমি তুলছি, আমি প্রসেসটা বলছি। নভেল হয়ে ওঠার যে পদ্ধতি আজকের দিনে, নভেল একটা এজেন্টের কাজ করছে, এই প্রজেক্টগুলো একটা এজেন্টের কাজ করছে। স্বপ্নময় বাবু বেশ কিছু এই উপন্যাসে জায়গা আছে যেখানে এই উপন্যাস নিরপেক্ষভাবে তিনি নানা ধরনের বিতর্ককে আলগা আলগা করে এই গল্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেটা কিছুই নয়, যেটা কিন্তু ইতিহাসের সংক্ষিপ্ত সার। তার সাথে আখ্যানটা খুব বেশি জড়িত নয়। যদি উপন্যাসটা আপনারা পড়েন তাহলে কিন্তু পড়ে রাখবেন শাহজাদ ফিরদৌসের লাইনের জন্য, এবং লাইনটা কিন্তু এই ঘটনাগুলোর সাথে করবোরেট করে না। লাইনটা যায় ওই যে বললাম এতক্ষণ ধরে, যে দুটি মানুষ পরস্পর পরস্পরের দিকে আক্রমণ হেনে দিচ্ছে, এর যে মানবিক দিক, এইটা কিন্তু পার্টিশন চর্চা, পার্টিশন ভায়োলেন্সের একদমই একটা অনালোচিত দিক। তার কারণ এই আলোচনাটায় অনেক অসুবিধা আছে। এই আলোচনাটা করতে গেলে মানবিক সভ্যতার ইতিহাসকে অনেক গ্লোরিফাই, বড় করতে হয়। এটা একটা ঔপনিবেশিক প্রকল্প হতে পারে। উপনিবেশ বিমোচনের পথে হয়তো আমরা সেই কোনো একদিনে পৌঁছবো যখন আমাদের পার্টিশন চর্চায় আর ভায়োলেন্স থাকবে। এমন কোনো মানুষ, আমি এটা অন্য প্রসঙ্গ বলি, এখানে ভূমিকায় দেখবেন স্বপ্নবাবু উল্লেখ করেছেন
যে আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, আমিও অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। স্বপ্নবাবু ঘটনাক্রমে আমার উল্টো দিকের পাড়ায় থাকেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভীষণ ভালো লেখেন, আমি খুব ভক্ত ওনার লেখা। তা সত্ত্বেও বলছি, এখানেও আছে, যখনই কোনো মানুষের সঙ্গে পার্টিশন ভায়োলেন্স নিয়ে আপনি কথা বলবেন, তখনই তার যদি একটু ভেতরে যান, তাহলেই দেখবেন তিনি বলবেন যে সম্প্রদায় আক্রমণ করছে ঠিক সেই সম্প্রদায় তার বাঁচার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং প্রায় প্রত্যেকে বলবে। তার মানে এটা এমন কোনো গোষ্ঠীগত বিদ্বেষ নয় যে বিদ্বেষে সে বাকি সব ন্যারেটিভটাই তার বিদ্বেষপূর্ণ হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কেন? এটা তো পুরো সত্যি কথা নয়। এই জায়গাতে আমাদের নভেলের কাছে ফিরতে হয়। এইখানে ইতিহাস নীরব, এইখানে ইতিহাস নভেলের সাহায্য নিতে বাধ্য। যে কারণে আজকে দেখবেন, এবার আমি আসল প্রসঙ্গে আসি, আমরা যারা কাজ করছি, নতুনরা যারা 45-50 বছর বয়স, আমাদের এখানে আমি, আমার বন্ধু যারা আছে, কাফি বা আমরা যারা একটু একটু অল্প স্বল্প ভাব চিন্তা করি এই প্রসঙ্গ নিয়ে, আমরা বারবার এইটা বলার চেষ্টা করছি। আজকে যখন আমরা পার্টিশন নিয়ে ভাবি, পার্টিশন নিয়ে কথা বলি, তখন আজকে আমাদের কাছে ফুটপ্রিন্টস অফ পার্টিশন ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের স্মৃতির যাত্রাটা উজানে যেতে যেতে ওই 47-এ পৌঁছে যাওয়া, ওই আর্কাইভের কাছে পৌঁছে যাওয়া নয়। তার কারণ এর মধ্যে একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, যা হচ্ছে ভায়োলেন্স বিহীন পার্টিশন। তার মানে কি পার্টিশনে কারোর মানুষের কষ্ট হয়নি? না, হয়েছে। পার্টিশন একটা বড় অর্জন। কিভাবে অর্জন করেছে? সে নতুন জায়গায় এসে এই যে নতুন একটা জীবনকে জিতে নিচ্ছে, এটার একটা আখ্যান আছে, এর একটা মহত্ব আছে। এখানে সমস্যা কোথায়? আমরা গোটা কালেকটিভলি আমরা যদি দেখি বামপন্থী আন্দোলনকে বা ধরুন ইউসিআরসি মুভমেন্টকে, এইটাকে আমরা খুব বড় করে গ্লোরিফাই করেছি। এর যথেষ্ট ফসল এখানের বামপন্থী আন্দোলন পেয়েছে। তার কারণ একটা মেজর, যেখানে বামপন্থী ফ্রন্ট সরকার 77-এ আসার পর দীর্ঘদিন ধরে যে থেকেছে, একটা বড় কারণ ছিল উদ্বাস্তু আন্দোলনের সময় তাদের যে গ্লোরিফাইড ভূমিকা। এবং অজস্র মানুষ এমন পাওয়া যাবে যারা নিজেদের এই আন্দোলনের সঙ্গে এমনভাবে কমিউনিকেট করছেন, আমরা যখন পরে সাক্ষাৎকার গ্রহণ করছি, কথা বলি, তারা কিন্তু কোনো নির্দিষ্ট বৃত্তের মানুষ নন, কোনো মতাদর্শকে আলাদা করে এখন উদ্যোগ তুলে ধরছেন, এরকম মানুষ নন। কিন্তু তারা নিজেদেরকে আইডেন্টিফাই করছেন ওই সময় তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন। এইটা তারা পারলো কি? আমরা এই পাড়াটার দিকে না গিয়ে আমরা শুধুমাত্র তারা কি করেছিল সেটা ভাবতে চাইছি। আমাদের এই পাড়াটার কাছে যেতে হবে। কিভাবে যেতে হবে? যেতে হবে এই সময় এই সংগ্রামী, ধরুন একটা খুব সহজ বিতর্ক তখন ছিল, যেটাকে পাবলিক স্ফিয়ারে ক্যাশ করা, যদি বলি খারাপ ভাষায়, সেটা সম্ভব ছিল। তার কারণ কংগ্রেস তখন পূর্ববঙ্গের আশা উদ্বাস্তুদের জন্য সত্যি কম করছিল, টাকা কম দিচ্ছিল, অন্য সাহায্য কম দিচ্ছিল, তাতে আপত্তি নেই। কিন্তু পশ্চিমের পার্টিশনে তারা অনেক দিচ্ছে। এই যে বিভাজনটা, এইটা আমাদের এখানে খুব সরল ন্যারেটিভে, এইটা আমাদের বামপন্থী আন্দোলনের ছত্রছায়ায় এই যে এতদিনের একটা সমর্থন ভিত তৈরি হয়েছিল ইউসিআরসির, তার একটা বড় ভূমিকা আছে। কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে এই যে আমরা আমাদের এই নতুন পুনর্গঠিত জীবনের ইতিহাসকে পার্টিশনের ইতিহাস হিসাবে দেখি। এটা কিন্তু কম কথা নয়। ধরুন 12-13 বছর বয়সে আসা মানুষ এখানে যে রিবিল্ড করছে যে লাইফটা, এই সংগ্রামটা কি ছেড়ে আসা লাইফের থেকে কম গুরুত্বপূর্ণ? তা তো নয়। অথচ আপনি এখনো পার্টিশন আখ্যান, ধরুন অতীন বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়, উদ্বাস্তু নগরীর চাঁদ, আপনি শচীন দাসের যে বই পড়ুন, বা ধরুন জলের উপর পানি, অমর মিত্রের ধরুন নতুন লেখা র্যাডক্লিফ লাইন, বা তার আগের বইটা কুমারী মেঘের দেশ চায়, বা তার আগেরটা এই স্বপ্নময় চক্রবর্তীর চতুষ্পাটি, ধরুন পূর্ব পশ্চিম, অর্জুন, এই যে এত বই আমাদের, আমরা তো সব
ছেড়ে আসার বেদনার গ্লোরিফিকেশনেই আমাদের কাহিনীকে চালিয়ে গেলাম। জলের উপর পানি উপন্যাসটার আখ্যানের গুরুত্ব এখানে, সে একটা ছোট্ট কলোনিকে বেছে নিয়েছে এবং বেছে নিয়ে তার সমান্তরালে সে রেখেছে কিভাবে, খুব অনুপুঙ্খভাবে বলা আছে কিভাবে বামপন্থী আন্দোলন সে আস্তে আস্তে একদম ট্রিভিয়াল ডিটেলস, একদম গ্রামের শহরের প্রত্যন্ত কলোনির মধ্যে প্রান্তিক মানুষটার কাছে সাহায্যের হাত পৌঁছে দিচ্ছে, তাকে সংগঠিত করছে। বড় বড় নেতাদের কত ডিসকোর্সও আছে, কিন্তু আখ্যানটা চলছে একটা ব্যক্তিগত কাহিনী ধরে, এবং সেই কাহিনী শেষ পর্যন্ত উত্তর প্রজন্মে শেষ হচ্ছে। এই উত্তর প্রজন্মে এসে আমি আমার কথা শেষ করব আনাম জাকারিয়ার কথা বলে। ওর একটা বই সম্প্রতি বেরিয়েছে, সম্প্রতি মানে বেশ কিছুদিন হলো, নতুন কাজের খবর দিই কয়েকটা, যেগুলো এই কাজের সঙ্গে সম্পৃক্ত। সম্পৃক্ত এই কারণে যে যে বিলু এবং উজমার যে প্রণয় কাহিনী, এটা কিন্তু সাধারণ হিন্দু মুসলিম প্রণয় কাহিনী নয়। এরকম নায়ক প্রচুর আছে বাংলা, এটার মধ্যে কোনো এমন বড় গ্লোরিফিকেশন নেই। এখানে দুজনেই ইনহেরিট করছে পার্টিশন মেমোরিকে, তাদের কারোর সেই অভিজ্ঞতা নেই, এবং যাদের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই তাদেরকে উনি উপন্যাসে জায়গা দিচ্ছেন, যেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের পার্টিশন ন্যারেটিভ যদি ভায়োলেন্সকে ছেড়ে একটা নতুন ন্যারেটিভ ফরম্যাটে যেতে চায়, যেখানে যে কথাগুলো বললাম, যে ধরুন সম্প্রীতিময় যে আমাদের বেঁচে থাকা, আমাদের যে সম্প্রদায়গত ঐক্য, আমাদের যে দীর্ঘদিনের ঐতিহ্য যেগুলোকে লালন করা, আমাদের যে ভৌতবাদী দেশের শক্তি, আমাদের সমাজের যে শক্তি, খেয়াল করে দেখুন না, আমরা তো আমাদের লাইট হাউসের দিকে বারবার তাকাই। লাইট হাউসটা কে? রবীন্দ্রনাথ। পার্টিশনের সবচেয়ে সমস্যা হচ্ছে, পার্টিশনের সময় রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন। বাঙালি রবীন্দ্রনাথহীন অবস্থায় কোনো সমস্যার সলিউশন করতে পারে না, খুব জটিল হয়ে যায় তার কাছে। কেননা রবীন্দ্রনাথ নেই। রবীন্দ্রনাথ থাকলে এমন একটা আলোকবর্তিকা রবীন্দ্রনাথ, যে তাকে তার জীবৎকালটাও আবার মজা, দুটো শতাব্দীতে আড়ে ভাগ হয়ে আছে, এরকম মানুষ পাওয়া যাবে। এবং একটা মানুষ 20 বছর থেকে 80 বছর পর্যন্ত সৃজনশীল, এরকম পাশ্চাত্য প্রাচ্যে খুব কম জায়গাতে এরকম একজন। ওনার একটা অভিজ্ঞতাকে না পেরে, বাঙাল মানে তলিয়ে যাওয়া মানুষ তো ঘাস টুকরো দেখেও বাঁচতে চায়, তা আমরাও রবীন্দ্রনাথের 5-এর অভিজ্ঞতা নিয়ে 47-এ ফেলতে চাই, যে 5-এ তো ছিল লোকটা। খেয়াল করে দেখুন 5-এ রবীন্দ্রনাথ কি বলছে, এবং মজা হচ্ছে তখন রবীন্দ্রনাথ নোবেল পাননি। রবীন্দ্রনাথ ঠিক 40 থেকে 50 বছরের মধ্যে বয়সটা খেয়াল করুন। সবচেয়ে জীবনের বেশি দুঃখ রবীন্দ্রনাথ পাচ্ছেন ওই সময়। বাবা মারা যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছে, পুত্র মারা যাচ্ছে, কন্যা মারা যাচ্ছে, সবাই মারা যাচ্ছে, আর সবচেয়ে কনস্ট্রাকটিভ কাজগুলো করছেন ওই সময়। ব্রহ্মচর্যাশ্রম তৈরি হচ্ছে, শান্তিনিকেতন তৈরি হচ্ছে, নতুন বই লিখছে, শান্তিনিকেতনের জমিদারিতে যাচ্ছে, জামাইকে বিলেতে আমেরিকাতে পড়তে পাঠাচ্ছে, সবাই পাঠায় বিলেতে অথবা জাপানে, উনি কোথায় পাঠাচ্ছেন? আমেরিকাতে, এবং সেখানে কৃষিবিদ্যা পড়াতে পাঠাচ্ছে। ফেরত আসার পরেই জমিদারিতে নিয়ে যাচ্ছে, স্বদেশী সমাজের রাখি বন্ধন উৎসব করছে। পলিটিক্যাল ডিসকোর্স 20-এর দশক থেকে আমাদের বাংলায় আস্তে আস্তে ধর্মকে আশ্রয় করল। আজকে দোষ দিয়ে লাভ নেই। স্বদেশী আন্দোলন যখন হচ্ছে, তার সাফল্যের জন্য নেতারা কি করছে? চরমপন্থী নরমপন্থী বিতর্ক চলছে ওই সময়, তারা কি করছে? হিন্দু মেলা আয়োজন করছে। যেহেতু ওপারে দাঙ্গায় থাকার রাজা নবাব সলিমুল্লাহ, তিনি তার ইন্ধন আছে, তার জন্য তার কলকাতার ভাইকে আমন্ত্রণ জানিয়েছেন, দিয়ে মুসলিম ফেডারেশনের যে সভা হচ্ছে তাতে বিপিন পাল বক্তব্য রাখছেন, এবং তার ভাইকে দিয়ে প্রস্তাব রাখানো হচ্ছে। ডেলিভারেট অ্যাটেন্ড, ইচ্ছাকৃতভাবে তার ভাইকে ডাকা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তুমি প্রস্তাব করো হিন্দু মুসলিম সম্প্রীতি। প্রত্যেকটা হিন্দু মেলা দেখবেন স্বদেশী আন্দোলনের একদম একদম মানে খাস জায়গা হচ্ছে, এবং সবাই প্রচার করতে যাচ্ছে। মাহেশের মেলা, বঙ্কিমকে কেন্দ্র করে কাঁঠালপাড়ার মেলা। রবীন্দ্রনাথ ইজ দ্য সোল এক্সেপশন। রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করছেন, যার সাথে ধর্মের সম্পর্ক। সুতরাং ওনার কাছ থেকে মহৎ তিনি, যিনি বিপদের দিনে বাঁচান, সুখের দিনে বাঁচান, তিনি তো আর মহৎ নন। রবীন্দ্রনাথ এরকম একটি আলোক পত্রিকা। এবং যখন এই বিতর্কের সময় আরো প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, পাবনায় প্রাদেশিক সাহিত্য সম্মেলন যখন হচ্ছে, যখন চূড়ান্ত, তার আগের বারে ত্রিপুরী কংগ্রেস ভেস্তে গেছে,
মারামারি হয়েছে কংগ্রেসের সম্মেলনে, তখন রবীন্দ্রনাথকে ডাকা হয়েছে, উভয় পক্ষের লোকই রবীন্দ্রনাথকে বক্তব্য করতে দিয়েছে, কেউ বাধা দেয় না। কেন? দুপক্ষই মনে করছে রবীন্দ্রনাথ তাদের লোক। রবীন্দ্রনাথ স্বদেশী সমাজের প্রবন্ধতে কি বলছে, যে সমাজের যে ইনহেরেন্ট শক্তি আছে সেই শক্তিটা নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে। সমাজে শুধু রাজনৈতিক ডিসকোর্সেই সমাজ একটা শক্তিশালী হয় এমন তো নয়, সমাজের নিজস্ব একটা শক্তি আছে, এই শক্তিকে তিনি জাগিয়ে তুলতে চান। খেয়াল করে দেখুন 47-এর সময়, এই 30-এর সময় থেকে শুরু হয়েছে, আমাদের রাজনৈতিক ডিসকোর্স হয়তো পৃথক হতে পারত যদি চিত্তরঞ্জন দাসের মৃত্যু না হতো। এখন অনেক যদি তো 38 সাল 37 সালের নির্বাচন, 46-এর নির্বাচন, দাঙ্গার না হলে কি হতো, এগুলো তো অনেক কিছু হতে পারত, কিন্তু তা তো হয়নি। যা হয়নি তা আলোচনা করে লাভ নেই। আমাদের বারবার এইটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা জায়গাতেই এই সম্প্রীতি এবং একতাবদ্ধ হয়ে বেঁচে থাকার বোধ, এইটা কিন্তু আমাদের সমাজের একটা ইনহেরেন্ট শক্তি। এই শক্তিকে রবীন্দ্রনাথ নির্দেশ করেছেন 5-এ। আমরা ভুল বুঝেছি, রবীন্দ্রনাথ নিজেকে অভিমান করে সরিয়ে নিয়েছেন, বলেছেন আমি আর এর মধ্যে থাকবো না, আমি যা কাজ করবো শান্তিনিকেতনে করবো। এইভাবে বলেননি, কিন্তু প্রকারান্তরে তাই বলেছেন। 47-এ সেই আলো নিয়েও যদি আপনি, স্বদেশী প্রবন্ধের আলো নিয়েও যদি পৌঁছন, তাহলেও দেখবেন হিস্ট্রির লোকেরা ইতিহাস লিখছেন, জাতীয়তাবাদী প্রকল্প নির্মাণ করছেন, যখনই দাঙ্গার প্রসঙ্গ উঠছেন, সবাই, সমস্ত ঐতিহাসিকের প্রথম 3টে চ্যাপ্টারের দায় হচ্ছেন এটা প্রমাণ করা যে তিনি কত নিরপেক্ষ বয়ান আপনাদের সামনে দিচ্ছেন, এই দেখুন আমি কত নিরপেক্ষ। এটা পাকিস্তান হিস্টোরিওগ্রাফির প্রবলেম। আমরা দাঙ্গার ইতিহাসকে পড়িনি, আমরা দাঙ্গার ইতিহাসকে স্থানু ক্ষণিকের বলে ভেবেছি। যদি পড়তাম, যদি মূল্যায়ন করতাম, আমরা আখ্যানের কাছে ফিরে যেতাম, আমাদের পুরনো ঐতিহ্য, পুরনো আখ্যানের কাছে ফিরতাম, তাহলে আমাদের সমাজের সেই শক্তিকে উপলব্ধি করতে পারতাম। আপনি যেভাবেই বোঝান না কেন, আজকে তো পার্টিশনের আলোচনার এই ঘরে বসে নির্ণায়ক হবে না, এটা সমাজের চালু বিতর্ক। 78 বছর ধরে হয়েছে, একটা সাধারণ মানুষের কথা শুনতে যাওয়ার মতন জায়গায় পর্যন্ত আপনার পার্টিশনের নেই। এখন হচ্ছে মিউজিয়াম তৈরির প্রকল্প। আচ্ছা, কেন মিউজিয়াম তৈরি করবেন? এই একটা নতুন প্রকল্প কারা করছে? স্টেট ফান্ডেড প্রকল্প, এগুলো তো ইন্ডিভিজুয়ালি কেউ করে না। যে ওই নির্দিষ্ট সময়ের ইতিহাসকে এবং যন্ত্রণার ছাপকে আমি তুলে ধরে রাখবো এমন ভাবে যে সেইটা প্রজেক্টেড হবে একটা সম্প্রদায়ের সঙ্গে আর একটা সম্প্রদায়ের ঘৃণা তৈরির কাজ, বিদ্বেষ তৈরির কাজ। কোনো জায়গায় কথা হার্শ লাগবে, কোনো জায়গায় কথা ভালো লাগবে, পার্টিশনের কোনো নিরপেক্ষ বয়ান হয় না। পার্টিশন নিয়ে যিনি নিরপেক্ষ বয়ান দেন একমাত্র ওই অক্সফোর্ড আর কেমব্রিজ স্কুলের ইতিহাসবিদেরা দেন। প্রচুর পরিমাণ রেফারেন্সিং আছে, আর তাতে মদ্দা কথা যেটা বলা আছে সেটা ঠাকুমারা বলে। আমি কিঞ্চিত যেটুকু পার্টিশনের বোঝাপড়া তৈরি হয়েছে তার থেকে আপনাদের সামনে এই কথাগুলো রাখলাম। আখ্যানের প্রশ্ন এই জন্যে গুরুত্বপূর্ণ, জলের উপর পানি, যে আমাদের এখন সময়। আমি রাধা কুমারের একটা বই নিয়ে এসেছিলাম বলবো বলে, মেকিং পিস উইথ পার্টিশন, বইটার নাম। ছোট্ট একটা বই, বই দেখতে পারেন। যে আজকে আমরা শান্তির সঙ্গে পার্টিশনকে ভাবতে পারি কিভাবে, আমাদের জাতীয়তাবাদী প্রকল্প থেকে হিংসাকে বাদ দিতে পারি কি করে, হিংসার চর্চা না করে হিংসাকে বাদ দেওয়া যায়, এটা আমরা চেষ্টা করছি। আমরা এইটা চেষ্টা করেছি, আমাদের হিস্টোরিওগ্রাফি এইটা দেখিয়েছে বলেই সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটেড বই সুরঞ্জন বাবু। ভূমিকা পড়ুন, লাস্ট প্যারাগ্রাফ পড়ুন, কি লিখছেন সুরঞ্জন বাবু। এত কিছু বলার পরেও আমি বলছি যে এই বইতে মুসলমান এবং হিন্দুর দাঙ্গাতে মুসলমানকেই বেশি দায়ী করা হয়েছে, তার কারণ প্রাপ্ত তথ্য তাই দেখায়। আবার তার সঙ্গে এটাও বলছেন, যেদিন এই তথ্য পাওয়া যাবে, আমি জানি এই তথ্য আছে, সেদিন হয়তো নতুন করে ইতিহাস লেখা হবে। যদি ধরে নেন মোটামুটি ভাবে এটাই লাইন, কেন এই বইটা খুবই সেলিব্রেটেড, আমার ডিফিল থিসিস অক্সফোর্ডে, এটা সবাই কোট করেন, সবাই জানেন, সবাই বলেন। বললাম, আপনি যত এই আলোচনাকে
যদি আপনি আমাদের আখ্যান, আমাদের মানবিক তন্ত্রের সঙ্গে যোগ করতে না পারেন, তাহলে পার্টিশন হাই পলিটিক্সের বিষয়ই হয়ে যায়। ভায়োলেন্সকে বিচার করতে, ভায়োলেন্স ইস্যুটা কেমন? ইস্যুটা হচ্ছে আপনি হাই পলিটিক্সের চর্চার অঙ্গীভূত হয়ে আমরা করছি। একটা দল, একটা সামাজিক গোষ্ঠী, একটা রাজনৈতিক গোষ্ঠী আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে ভায়োলেন্স করছে। আমরা যতক্ষণ না পর্যন্ত জনপদের সাধারণ যে মানুষ, পার্থ চ্যাটার্জির কাজটা মনে করুন, পার্থ চ্যাটার্জি বলছেন আমাদের যে বঙ্গবিভাগ হলো, এই বঙ্গবিভাগ যারা করলেন তাদের সঙ্গে সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো যোগ নেই। কারণ প্রথম কথা, তারা হচ্ছে সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তখন যারা ভোট দিত তারা সিলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এবং তারা আবার ভোট দিয়ে ঠিক করছে বাংলা কোন দিকে যাবে। যে কারণে আজ পর্যন্ত যত জায়গায় আপনারা এই কাহিনী শুনবেন, সব জায়গাতে দেখবেন বলবে রাজনৈতিক যারা নেতৃত্ব তাদেরকে তারা পার্টিশনের জন্য দায়ী করছে। এই কথা কি আমাদের আখ্যানে এসছে? এই আখ্যানেও আছে। এই দেশ কি আমার তোমার একসঙ্গে ছিল না? অনন্ত মোহন বলছে, তার নাতি বিলু উজমাকে পাকিস্তানে আবহাওয়া অফিসে কাজ করে, বিলু উজমাকে বলছে আমার তোমার, তুমি কি পাকিস্তান থেকে আর কখনো ফিরে আসবে, আর কি কখনো আমার কথা ভাববে? তো তখন উজমা বলছে নাও ভাবতে পারি। তখন তাদের নিজেদের প্রেম দাম্পত্যে রূপান্তরিত হবে এই নিয়ে তারা কনফিউজ ছিল। এবং শেষ পর্যন্ত উজমা যখন আমাদের সুরের মাঠের পাড়ায় বউ হয়ে আসে, তখন তার কি সংকট তৈরি হয় এবং তার শাশুড়ি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করে। এই যে মানবিক বৃত্তিগুলোর একদম তলদেশ পর্যন্ত স্বপ্নময় বাবু গেছেন, এটা ইতিহাসে নেই। আখ্যানের প্রয়োজন আমাদের কাছে এইখানে যাওয়া। আখ্যান আমাদের কংগ্রেস এবং মুসলিম লীগ আর বাকি যে রাজনৈতিক গোষ্ঠীগুলো বা সামাজিক গোষ্ঠীগুলো, তাদের ইতিহাসের কাছে পৌঁছে দেওয়া আজকের দিনে আখ্যানের কাজ। আখ্যান যেটা করার সেটা করছে, ইতিহাসকে বরং সেই জায়গায় ফিরে আসতে হচ্ছে। এইটা আমার বক্তব্য ছিল যে নতুন ধরনের উপন্যাস এইটা, এবং এই উপন্যাস আলটিমেটলি আমাদের বিভাজিত স্বীকৃত এই উপমহাদেশের তিনটে দেশের যে বাস্তবতা আজকে তৈরি হয়েছে, যেটা কোনোটাই আন্ডান করা সম্ভব নয় এবং তাই নিয়ে মিছে বিতর্ক করাও সম্ভব নয়। এই আবেগ রাখাও কোনো মূল্য নেই। এই আবেগের যে একদিন বাংলাদেশ ভারতবর্ষ হয়ে যাবে বা একদিন পাকিস্তান ভারতবর্ষের হয়ে যাবে, এরকম উচ্চাসা করাও এর কোনো ভিত্তি নেই। আবার এই তিনটে পারস্পরিক দেশের অন্তঃসম্পর্কের শক্তি সম্পর্কেও আমাদের নিঃসন্দেহান হতে হবে। উপমহাদেশের সংকট কিন্তু এই তিনটে দেশের সমান্তরাল লক্ষ্যের উপর নির্ভর করে। এই মেকিং পিস উইথ পার্টিশনের রাধা কুমার এই কথাগুলো বলছেন, যেগুলোকে একরকম ভাবে অ্যাড্রেস করার কথা এইখানে চেষ্টা করা হয়েছে। অন্তত এটা তো সমাজতত্ত্বের কাজ, আখ্যানকারের কাজ নয়, কিন্তু আখ্যানকার সেই পুরনো ফরম্যাট অফ মানে সিইং পার্টিশন, এর থেকে বেরিয়ে এসে নতুনভাবে দেখার চেষ্টা করছে যে উত্তর প্রজন্মের লোকেরা বা যারা পার্টিশনে নিয়ে কাজ করছেন, যারা লিখছেন, তারা কেমনভাবে পার্টিশন নিয়ে ভাববেন। এই কথা বলে আপনাদের সামনে রাখলাম। আপনাদের যদি কোনো কথা থাকে ফিলিংসের, তাদের শেয়ার করতে পারেন, আমিও সমৃদ্ধ হব। আর কোনো কথা প্রসঙ্গ উঠলে আমি আরও বলতে পারি, কেন প্রত্যেকটা প্রসঙ্গ নিয়েই আরও অনেক বলা যায়, প্রত্যেকটা জায়গাতেই থামতে হচ্ছে, আর একটা প্রসঙ্গে চলে যেতে হচ্ছে, হয়তো কোহেরেন্সের প্রবলেম হচ্ছে, কিন্তু অত বড় সময় বা অতক্ষণ ধরে তো কেউ আলোচনা চালায় না। মদ্দা কথা হচ্ছে এই, আমাদের আখ্যানে যে কোনো হলোকাস্ট, যে কোনো মাস মাইগ্রেশন, তাকে জানতে গেলে, তাকে তার ইতিহাস লিখতে গেলে আমাদের আখ্যানের কাছে ফিরতেই। আখ্যান সেই মানবিক তন্ত্রগুলোর কথা বলে, সেই মানবিক বৃত্তিগুলোর কথা বলে, যা সমাজকে ধরে রাখে। আমরা সমাজতাত্ত্বিক শুধুমাত্র বিশ্লেষণ দিয়ে আমরা অ্যাক্টিভিজমেও জিততে পারবো না। আমরা, এটা কিন্তু একটা লড়াই। পার্টিশন হিস্টোরিওগ্রাফিতে পার্টিসিপেট করা পজিশনহীন, আপনার কোনো অবস্থান নেই, এরকম ভাবে আপনি পার্টিশন ন্যারেটিভ করতেই পারবেন। এবং আপনাকে যে মানসিকভাবে সে একটা পজিশন নিতে বাধ্য করছে, এটা নিয়েও অনেক কাজ আছে। অ্যানা বার্নার্ডের কাজ আপনারা পড়তে পারেন, অসাধারণ কাজ। ইসরায়েল, প্যালেস্তাইন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সুদান, মরক্কো, এদের বিভিন্ন জায়গাটা
ওপরে দাঁড়ানো বিভিন্ন উপন্যাসের তুলনামূলক আলোচনা করে ও দেখাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই একটি ছেলে এবং একটি মেয়ের প্রেম কাহিনীকে ধরেছে। হ্যাঁ, দিয়ে সে দেখাচ্ছে যে পার্টিশন ন্যারেশনে স্বাভাবিকভাবে একটা কাউন্টার ফ্যাকচুয়ালিজম থাকার কথা, অর্থাৎ স্টেট তৈরি হয়ে গেছে, পার্টিশনের আখ্যানে তো এমন কিছু থাকবে না যেটা স্টেটের পক্ষে বলবে, সবসময় তো সে উল্টো বলবে। এটাই তো ন্যারেটিভ, তাই না? যে ভেঙে গেছে আমার ক্ষতি হচ্ছে, এমন তো উপন্যাস হতে পারে না, বা আপনারা পড়বেনই বা কেন? আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেলস আওয়ার স্যাডেস্ট থং। পার্টিশনের কারুণ্য আমাদের যে কারণে টানে সেটা কিন্তু আমাদের কাব্যেরই কারণ, তাকে আমরা ন্যারেট করি এভাবে। পার্টিশনের কারণ আমাদের, আমরা কি জানি না একটা পার্টিশন নভেলে করুণ কথা বলা হয়, তবু আমরা পার্টিশনের কারণ, এই দুঃখ কষ্ট ধর্ষণ আমরা করতে যাচ্ছি কেন? করতে যাচ্ছি আমরা বারবার করুণতার কাছে ফিরতে চাই, তাকে বুঝতে চাই। কেন? কারণ আমাদের সাহিত্য পড়ার মন বলে যে আমাদের মধ্যে কিছু সুকুমার বৃত্তি আছে। এই সুকুমার বৃত্তিগুলো 5 সালের রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিলেন, পরে আমাদের আখ্যানকারেরা দেখছেন। সুতরাং এই আখ্যানগুলো বাদ দিয়ে আমাদের পার্টিশনের ইতিহাস কিন্তু সম্ভব না। আধুনিক কালে যারা কাজ করছেন তারা কিন্তু এই দিকটার উপর তারা খুব গুরুত্ব দিয়ে বিচার করছে। এইটুকু আমার সামান্য নিবেদন।